সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের নিয়মিত আয়োজনে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অনন্যা চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমরা আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। অনুমান। আমরা ছোট থেকেই সকলেই অনুমান শব্দটির সাথে কম বেশি পরিচিত, কিন্তু সাধারণ মানুষের অনুমান শব্দের সাথে পরিচিত হওয়া আর যুক্তিবিদ্যার ভাষায় অনুমান শব্দের সাথে পরিচিত হওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। অনুমান যখন অনুমান হচ্ছে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়ে পৌঁছানো, অর্থাৎ জানা সত্যের উপর নির্ভর করে অজানা সত্যে পৌঁছানো। যেমন সকল মানুষ হয় মরণশীল। রহিম হয় একজন মানুষ। সুতরাং রহিম হয় মরণশীল। সকল মানুষ মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম অবশ্যই মরণশীল হবে। অনুমানের গঠন প্রক্রিয়াতে আমরা কি দেখতে পাই? এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা একটি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাই। জানা সত্য আমরা মানুষকে মরতে দেখেছি, আমাদের আশেপাশের কাছের প্রিয়জনদের অনেক মানুষদের আমরা মরতে দেখেছি। যেহেতু আমরা অনেক মানুষদের মরতে দেখেছি, তাদের দেখে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি, আমি যদি একজন মানুষ হই তাহলে আমি অবশ্যই মরণশীল হব। আমরা জানি অনুমান দুই প্রকার, একটি হচ্ছে অবরোহ অনুমান, অপরটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান, অনুমানের প্রকারভেদে আমরা দুই প্রকার অনুমান পাই। একটি হচ্ছে অবরোহ অনুমান, এবং আরেকটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমানের সংজ্ঞা বলা হচ্ছে সার্বিক থেকে বিশেষ অবস্থায় গমন, অর্থাৎ তার আশ্রয় বাক্যটি সিদ্ধান্তের থেকে বেশি হবে, বা কখনো এমন হবে না যে আশ্রয় বাক্যের ব্যক্তর্থ কম, সিদ্ধান্তের ব্যক্তর্থ বেশি। আমরা আগের উদাহরণটির দিকে যদি তাকাই, সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। তবে আমরা এটা বুঝতে পারি সকল মানুষ ব্যক্তত্বের দিক থেকে প্রধান আশ্রয় বাক্য বা প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে, আমরা আবার লিখে নিই, মরণশীল একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল।
এর নাম হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, এটি হচ্ছে সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্যের ব্যক্তত্ব সকল মানুষ, পৃথিবীর সকল মানুষকে বোঝানো হচ্ছে, অবশ্যই এর ব্যক্তত্ব বেশি। অপ্রধান আশ্রয় বাক্য রহিম, এখানে একজন মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এর ব্যক্তত্ব কম। সিদ্ধান্ত অপ্রধান আশ্রয় বাক্যের সমান, অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয় বাক্যের থেকে বেশি নয়। এটি হচ্ছে অবরোহ অনুমান। যদি আমরা আরোহ অনুমানের সংজ্ঞা বলি তাহলে আসবে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল, সুতরাং সকল মানুষ মরণশীল। অর্থাৎ এখানে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে গমন করা হয় অবরোহ অনুমানে, আর বিশেষ বাক্য থেকে সার্বিক বাক্যে গমন করা হয় আরোহ অনুমানে। তাহলে কি দেখা যাচ্ছে? অবরোহ অনুমানের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হবে না, অবশ্যই আশ্রয় বাক্যের ব্যাপকতা বেশি হবে সিদ্ধান্তের ব্যাপকতা থেকে। আর আরোহ অনুমানে দেখা যাবে সিদ্ধান্তের ব্যাপকতা বেশি হবে আশ্রয় বাক্যের ব্যাপকতা থেকে। আমরা যদি অবরোহ অনুমানের বৈশিষ্ট্য দেখতে পাই তাহলে কি কি বৈশিষ্ট্য সেখানে উপস্থিত? অবরোহ অনুমানের বৈশিষ্ট্য কি হবে? এক বা একাধিক বাক্য হবে, আমরা নতুন একটা উদাহরণের সাহায্যে বোঝাতে পারি। যেমন সকল দার্শনিক হয় জ্ঞানী, সক্রেটিস হন একজন দার্শনিক, সুতরাং সক্রেটিস হন জ্ঞানী। এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যখন আমরা অমাধ্যম অনুমান দেখি, সেই অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা একটি মাধ্যম অনুমানের উদাহরণ। এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবরোহ অনুমানের একটি প্রধান বৈশিষ্ট্য। প্রথম প্রধান বা অপ্রধান আশ্রয় বাক্য বা একটি আশ্রয় বাক্য থেকেও যদি নেওয়া হয় তাহলে সিদ্ধান্তটি একটি নতুন বাক্য হয়। এখানে সকল দার্শনিক হয় জ্ঞানী, সক্রেটিস হয় একজন দার্শনিক, সুতরাং সক্রেটিস হয় জ্ঞানী। সকল দার্শনিক হয় জ্ঞানী, এটা একটি আশ্রয় বাক্য। সক্রেটিস হন একজন দার্শনিক,
এটি একটি আশ্রয় বাক্য। দুটি আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে একটি নতুন বাক্য প্রতিষ্ঠিত হয়েছে, সক্রেটিস হল জ্ঞানী। তিন নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এই দুটি আশ্রয় বাক্যের মধ্য থেকে একটি অনিবার্য সম্পর্কের উপর ভিত্তি করে তৃতীয় বাক্যটি প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক থাকবে। সে নতুন বাক্য হলেও অনিবার্য সম্পর্ক অবস্থিত। এখানে সকল দার্শনিকদের জ্ঞানী বলা হচ্ছে। সক্রেটিস একজন দার্শনিক, সক্রেটিস অবশ্যই জ্ঞানী ব্যক্তি। দার্শনিক, জ্ঞানী, অপ্রধান আশ্রয় বাক্যের সক্রেটিস এবং দার্শনিকের মধ্যে সম্পর্ক। প্রথম আশ্রয় বাক্যে দার্শনিকের সাথে জ্ঞানের সম্পর্ক, অপ্রধান আশ্রয় বাক্যে সক্রেটিসের সাথে দর্শনের সম্পর্ক, সিদ্ধান্তে সক্রেটিসের সাথে জ্ঞানের সম্পর্ক অনিবার্যভাবেই নির্দেশ করা হয়েছে। একটি সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে উপনীত হওয়াকে অবরূপ অনুমান বলে। অর্থাৎ এখানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। যে বিষয়ের সকল অংশকে স্বীকার বা অস্বীকার করা হয় তার অংশ বিশেষ অবশ্যই স্বীকৃত বা অস্বীকৃত হবে। যদি কোনো বিষয়ে সমগ্র অংশটাকে অস্বীকার করা হয় তাহলে তার অন্তর্ভুক্ত বা অন্তর্গত অংশ বিশেষ অবশ্যই স্বীকৃত বা অস্বীকৃত হবে। অবরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি। এবার আমরা আরোহ অনুমানে যাই। আরোহ অনুমান বিশেষ বিশেষ যুক্তিবাক্যের উপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত নিতে পারাটা হচ্ছে আরোহ অনুমান। বিশেষ বিশেষ যুক্তিবাক্য রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। অর্থাৎ আমাদের আশেপাশে আমরা অনেক মানুষকে মরতে দেখেছি। যে কেউ হতে পারে, রহিম, করিম, যদু, মধু বা তোমাদের পরিচিত যে কোনো ব্যক্তি যাদেরকে তুমি মরতে দেখেছো, এমন মৃত ব্যক্তিদের দেখে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি সুতরাং সকল মানুষ হয় মরণশীল। রহিম, করিম, যদু, মধু এরা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে বাকি যত মানুষ অতীতে মৃত্যুবরণ করেছে তাদের দেখে আমরা বর্তমানে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি আমরা যারা এখন আছি আমরাও মৃত্যুবরণ করব, ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও মৃত্যুবরণ করবে। এই বিশেষ বিশেষ অর্থাৎ বিশেষ বস্তু, বিশেষ ব্যক্তি বা বিশেষ বিশেষ ঘটনার উপর ভিত্তি করে একটি সার্বিক বস্তু, সার্বিক বিষয় বা সার্বিক ঘটনার সিদ্ধান্ত নিতে পারাকে আরোহ অনুমান বলে। এবার দেখা যাক আরোহ অনুমানের সাথে অবরোহ অনুমানের সম্পর্ক।
অনুমানের সাথে অবরোহ অনুমানের সম্পর্ক। আরোহ অনুমানে আমরা যুক্তির আশ্রয় বাক্যগুলিকে স্বীকার করে নিয়ে যুক্তির নিয়মগুলো মেনে সিদ্ধান্তে উপনীত হই। অবরোহ অনুমানে যুক্তির আশ্রয় বাক্যগুলিকে স্বীকার করলে অবরোহ সিদ্ধান্ত স্বীকার করা যায়। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থেকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা যখন সিদ্ধান্ত নেই সেটি হচ্ছে আরোহ অনুমান। সিদ্ধান্ত হবে সার্বিক বাক্য আর আশ্রয় বাক্য হবে বিশেষ বাক্য। ঠিক অবরোহ অনুমান হচ্ছে সার্বিক একটা বিষয়কে আমরা দেখতে পাই, দেখে সার্বিক ঘটনাকে বিশ্লেষণ করে বা সার্বিক বিষয়ের উপর সিদ্ধান্ত নেই, নেয়ার পর আমরা বিশেষ ঘটনার উপর সেই সিদ্ধান্তকে স্থাপন করি। যদি সকল মানুষ মৃত্যুবরণ করে তবে অবশ্যই রহিম মৃত্যুবরণ করবে। রহিম করিম এরা যদি মৃত্যুবরণ করে তাহলে সকল মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে। এদের সম্পর্কটা অত্যন্ত নিবিড় একটা সম্পর্ক। অবরোহ অনুমান সার্বিক থেকে বিশেষের দিকে যাচ্ছে, আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকের দিকে যাচ্ছে। এদের পার্থক্য তাহলে কি হতে পারে? অতটুকুই পার্থক্য, একটা সার্বিক থেকে বিশেষের দিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে বিশেষ থেকে সার্বিকের দিকে যাচ্ছে। এটা যদি সার্বিক হয়, সার্বিক থেকে সে কোথায় যাচ্ছে? বিশেষের দিকে যাচ্ছে। তাহলে বিশেষ থেকে সার্বিকের দিকে যাচ্ছে। এই সার্বিক থেকে বিশেষে যাচ্ছে, আবার বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে। একটা হচ্ছে নিম্নগমন পদ্ধতি আর একটা হচ্ছে ঊর্ধ্বগমন পদ্ধতি। একটা নিচের দিকে ধাবিত হচ্ছে আর একটা উপর দিকে ধাবিত হচ্ছে। অনেক যুক্তিবিদ মনে করেন যে এদের একটা অপরটা পরিপূরক, একটা আরেকটার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, পরিপূরক। এবার আমরা অবরোহ অনুমানের প্রকারভেদে চলে যাব। অবরোহ অনুমান, অবরোহ অনুমান কত প্রকার? অবরোহ অনুমান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অমাধ্যম অনুমান, আরেকটা হচ্ছে অমাধ্যম অনুমান হচ্ছে মাধ্যম অনুমান। নাম দেখেই বোঝা যাচ্ছে অমাধ্যম মানে এর মধ্যে কিছু নেই, কারোর মাধ্যমে সে আসে না। অর্থাৎ যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে মধ্যবর্তী কোনো আশ্রয় বাক্য থাকে না, এজন্য এর নাম অমাধ্যম অনুমান। মাধ্যম দ্বারা সে পরিচালিত হয় না, মাধ্যম ছাড়াই সে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত করতে পারে। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, কিছু
মরণশীল প্রাণী হয় মানুষ। অর্থাৎ আমরা আগেই জানি এটি একটি এ বাক্য। এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যক্ত, বিধেয় পদ অব্যক্ত। এটি একটি বিশেষ যুক্তি বাক্য, এটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য। প্রথম উদ্দেশ্য পদ ব্যক্ত পদ হয় একটি সদর্থক শব্দ, বিধেয় পদ অব্যক্ত। কেন? সকল মানুষকে স্বীকার করা হচ্ছে, কিন্তু মরণশীলের সব অংশটুকু এখানে স্বীকার্য নয়। মানুষ ছাড়াও আরো অন্যান্য প্রাণী মৃত্যুবরণ করে। এ বাক্য থেকে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিশ্চিত করি তাহলে সেটা হচ্ছে একটা আই বাক্য। নিচ্ছি এটা আমরা পরবর্তীতে আবার পাবো ষষ্ঠ অধ্যায়ে আমরা এ বাক্যের আবর্তন করতে গিয়ে আই বাক্য পাবো, সেই অংশটাতে আমরা আবার আলোচনা করব। তারপর আমরা একটু দেখে নিচ্ছি এখানে সকল মানুষ যদি মরণশীল হয় তাহলে কিছু মরণশীল প্রাণী মানুষ হয়। কারণ এখানে মানুষের সকল অংশটা যুক্ত হয়েছে। কিছু মরণশীল প্রাণী, এখানে আমরা সকল লিখে নিতে পারি যে সকল মানুষ। কিছু মরণশীল প্রাণী হয় সকল মানুষ, কারণ মরণশীল প্রাণীর মধ্যে আরো অন্যান্য প্রাণী ইত্যাদি ইত্যাদি যত গরু ছাগল ইত্যাদি যত প্রাণী আছে, হাতি ঘোড়া ভাগ ভালুক যা কিছু আছে, সকল মরণশীল প্রাণী মরণশীল অংশটার মধ্যে থাকবে। তো আমরা কি নিলাম? একটি আশ্রয় বাক্য, সকল মানুষ হয় মরণশীল। তার থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হলো কিছু মরণশীল প্রাণী সকল মানুষ। কিছু মরণশীল প্রাণী মানুষ। তো কি দাঁড়াচ্ছে? প্রথম আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য, একটাই আশ্রয় বাক্য। একটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটা সিদ্ধান্ত নিঃসৃত হওয়া কে বলে অমাধ্যম অনুমান। এবার আমরা দেখি অমাধ্যম অনুমানের প্রকারভেদ আছে। অমাধ্যম অনুমান 10 প্রকার, এগুলি আমরা ষষ্ঠ অধ্যায়ে গিয়ে প্রকারগুলো বিস্তৃত আলোচনা দেব। এবার হচ্ছে মাধ্যম অনুমান। তাহলে মাধ্যম অনুমান কি? সকল কবি হয় জ্ঞানী, রবীন্দ্রনাথ হন একজন কবি, সুতরাং রবীন্দ্রনাথ হন জ্ঞানী। এটা একটা অমাধ্যম অনুমানের উদাহরণ। এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। আগেই বলেছি আমি, প্রথম আশ্রয় বাক্যটিকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, বা এর আরেকটি নাম হচ্ছে সাধ্য আশ্রয় বাক্য। সাধ্য আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য, এর আরেকটি নাম হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য। আমি আগের উদাহরণে প্রধান আশ্রয় বাক্য নামকরণ করেছিলাম, এর জন্য এই উদাহরণে সাধ্য আশ্রয় বাক্য নামকরণ করলাম, যেন দুইটার নাম তোমাদের মনে থাকে। অপ্রধান আশ্রয় বাক্য, এর আরেকটা নাম হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য, কারণ এর উপর ভিত্তি করে পক্ষ আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত
সিদ্ধান্তে কিছু নেওয়া হবে। তারপর অপ্রধান আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্য পক্ষ অবলম্বন করে পক্ষে থেকে একটি সিদ্ধান্ত গঠনে সহায়তা করে। তো আমরা জানি শেষ আশ্রয় বাক্যটির নাম সিদ্ধান্ত। আমরা আগেই বলেছি যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, এই দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হয় একটি নতুন যুক্তি বাক্য। আমরা অবরোহ অনুমানের সংজ্ঞাতেই বলেছিলাম যে একটি নতুন যুক্তি বাক্য গঠিত হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সব সময় প্রধান আশ্রয় বাক্য বা সাধ্য আশ্রয় বাক্যে থেকে সিদ্ধান্তের বিধেয় পদ নেওয়া হবে। কি হবে? এটা হতে পারে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে বসবে, অথবা প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে বসবে। এখানে আমরা প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ জ্ঞানীকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে নিয়েছি। এবার আমরা দেখি প্রেডিকেট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয় পদ প্রধান আশ্রয় বাক্যে খুঁজে পাওয়া যাবে। সিদ্ধান্তের বিধেয় পদকেই বিধেয় পদ বলা হবে। সে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য বা বিধেয় যা হিসেবেই বসুক না কেন। এবার দেখা যাক সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। রবীন্দ্রনাথকে আমরা কোথায় পাচ্ছি? রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি পক্ষ আশ্রয় বাক্যে। এখানে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অপ্রধান আশ্রয় বাক্যে রবীন্দ্রনাথ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, যা সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে বসেছে। এবার দেখা যাক বাকি থাকলো কবি। সকল কবি বা একজন কবি, কবি শব্দটা বাদ পড়ে গেল। এটা হচ্ছে এমন একটা পদ যে পদ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যে উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। এর নাম হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। জ্ঞানীকে বলা হচ্ছে, একে কি বলা হচ্ছে? সাধ্যপদ। এবং এই সিদ্ধান্তের বিধেয় পদ সাধ্যপদ, এই পদটি প্রধান আশ্রয় বাক্যে বা প্রথম আশ্রয় বাক্যে বসে, সেজন্যে প্রথম আশ্রয় বাক্যটিকে সাধ্য আশ্রয় বাক্য বলা হচ্ছে। সিদ্ধান্তের উদ্দেশ্য পদ সাবজেক্ট, এই শব্দটি পক্ষপদ। অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ পক্ষ আশ্রয় বাক্যে বসে এবং পক্ষ আশ্রয় বাক্যে এই শব্দটি বসে বলে এই বাক্যটিকে পক্ষ আশ্রয় বাক্য নামকরণ করা হচ্ছে। এর আরেক নাম হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সাধ্য আশ্রয় বাক্য, পক্ষ আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। মাঝখানে যা থাকলো মিডল টার্ম বা মধ্যপদ, হেতুপদ, সে এই দুটি বাক্যের মধ্যে বসে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ সাধ্য আশ্রয় বাক্য, পক্ষ আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে সে সিদ্ধান্তকে নিশ্চিত করেছে। সাধ্য আশ্রয় বাক্যে মিডল টার্ম, পক্ষ আশ্রয় বাক্যে মিডল টার্ম। এই হেতুপদ বা মিডল টার্মে আরেকটি নাম আছে,
সে যে ভূমিকায় অবতীর্ণ হয়, অর্থাৎ একে ঘটকপদ বলা হয়। বরপক্ষ কনে পক্ষ দুই পক্ষের সাথে সে সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্তে এসে এদের সম্পর্ক হয়ে গেল। তোমরা যখন পরীক্ষা দিবে, হয়তো পরীক্ষায় দেখা যাবে হেতুপদের ভূমিকা। এই মাধ্যম অনুমানে যাকে আলোচনা করা হচ্ছে সে হচ্ছে সহানুমান। সহানুমানের আরেক নাম হচ্ছে ন্যায় অনুমান। সেই ন্যায় অনুমান বা সহানুমানে তোমাদের প্রশ্ন আসতে পারে হেতুপদের ভূমিকা। হেতুপদ কোন ভূমিকায় অবতীর্ণ হয়, অর্থাৎ তার কাজ কি? সে প্রধান আশ্রয় বাক্যে থাকে, অপ্রধান আশ্রয় বাক্যে থাকে, সিদ্ধান্তে থাকে না। কিন্তু সে যদি অনুপস্থিত থাকে তাহলে সিদ্ধান্ত নিশ্চিত হবে না। সে এখানে উপস্থিত থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তকে নিয়ে আসে। এবার আমরা দেখি আমরা অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান এদের নিয়ে আলোচনা করলাম। অমাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান আমরা জানি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে একটিমাত্র সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমান একাধিক আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হলে তাকে মাধ্যম অনুমান বলে। অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য তাহলে কি আসতে পারে? পার্থক্য: অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে। অমাধ্যম একটি আশ্রয় বাক্য। মাধ্যমে কয়টি আশ্রয় বাক্য থাকবে? মাধ্যমে একাধিক। মাধ্যম একাধিক। অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা কত হবে? একটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত, তার মানে দুটি যুক্তি বাক্য। যুক্তি বাক্য কয়টি? যুক্তি বাক্য দুইটি। যুক্তি বাক্য দুইটি। মাধ্যম অনুমানে যুক্তি বাক্য যদি আমরা আগের উদাহরণটাকে নেই তাহলে তিনটি পেলাম, কিন্তু তিনটি নির্দিষ্ট না, অর্থাৎ দুইয়ের বেশি হবে। দুইয়ের বেশি। মাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা হবে দুইয়ের বেশি। অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা হবে দুই। অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়, এটা অনেকের মতে। মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান। কেন? অমাধ্যম অনুমানে অনেক সময় দেখা যায়, যদি আমরা আবর্তনকে দেখি তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হয়, আশ্রয় বাক্যের সিদ্ধান্ত পদ উদ্দেশ্যের বিধের সকল কাক হয় কালো।
তাহলে কি হবে, কিছু কালো পাখি হয় কাক। কি দেখাচ্ছে এখানে? কালো, অর্থাৎ আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে। এখানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে, অর্থাৎ এই শব্দগুলি ঘুরে ফিরে আসছে। আমরা যখন আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন এগুলি নিয়মগুলি নিয়ে আলোচনা করব, তখন আমরা এই অংশগুলি আরো ভালোভাবে বিস্তৃতভাবে দেখাতে পারবো। তো মাঝে মধ্যেই দেখা যাবে এখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, আর এই সমস্যা তৈরি হওয়ার জন্য অনেকেই একে খাঁটি অনুমান বলছে না, কিন্তু মাধ্যম অনুমানকে খাঁটি অনুমান বলছে। এবং মাধ্যম অনুমানে মনে করা হচ্ছে যে এখানে জানা থেকে অজানায় গমনে সম্ভাবনা রয়েছে, এখানে জানা থেকে অজানায় গমন করা যায়, কিন্তু অমাধ্যম অনুমানে জানা থেকে অজানায় গমন করা যায় না। মূলত এজন্যই যুক্তিবিদরা একে খাঁটি অনুমান বলছেন না। এখানে জানা থেকে অজানায় যাওয়ার পথ থাকে না, কিন্তু মাধ্যম অনুমানে জানা থেকে অজানায় গমন করা যায়। অমাধ্যম অনুমান যদি আমরা দেখি, এর বৈশিষ্ট্যগুলি কি কি থাকতে পারে? আচ্ছা, আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আগামী দিন আলোচনা করব। আমরা সহানুমান বা মাধ্যম অনুমানের কিছু বিষয় নিয়ে আরেকটু আলোচনা করি, যেন বুঝতে সুবিধা হয়, অনুমান সম্পর্কে ধারণা নিতে আমাদের কোনো সমস্যা না থাকে। প্রথম উদাহরণে ফিরে যাই আমরা। সকল মানুষ হয় মরণশীল, করিম একজন মানুষ, করিম হয় একজন মানুষ, সুতরাং করিম হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, করিম হয় মরণশীল। স্টুডেন্ট কি কোনো প্রশ্ন করছে? তো আমরা কি দেখলাম, এটা হচ্ছে সহানুমান, ন্যায় অনুমান বা মাধ্যম অনুমান। এখানে একাধিক আশ্রয় বাক্য, অর্থাৎ দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। যদি আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হয়, তাহলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হয়। যদি আশ্রয় বাক্যের কোনোটি মিথ্যে হয়, এখানে আমরা সত্য আশ্রয় বাক্য দিয়ে যুক্তি বাক্যটি, ন্যায় অনুমানটি বা সহানুমানটি প্রতিষ্ঠা করেছি, তাই সিদ্ধান্ত সত্য। আশ্রয় বাক্য সত্য না হলে সিদ্ধান্ত সত্য হবে না। আশ্রয় বাক্যের কোনো একটি যদি মিথ্যে হয়, তাহলে সিদ্ধান্ত সত্য হবে না। এখন কথা থাকতে পারে যে আশ্রয় বাক্যের কোনো একটি স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক হতে পারে, স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক হতে পারে। যদি এরকম হতো, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর,
আমরা যদি এই যুক্তি বাক্যটি দেখি, কোনো মানুষ নয় অমর, রহিম হয় একজন মানুষ, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম নয় অমর। এখানে কি দেখাচ্ছে? অমরত্ব সম্পর্কে কোনো মানুষকে স্বীকার করা হচ্ছে না। অস্বীকৃতিমূলক বাক্য বা অস্বীকৃতি প্রকাশক বাক্য, অস্বীকৃতি জ্ঞাপক বাক্য, কিন্তু সেটা মিথ্যে বাক্য নয়। বাক্যে বিধেয়পদ উদ্দেশ্যকে অস্বীকার করছে। বিধেয়পদ অমরত্ব, অমর উদ্দেশ্যকে সে অস্বীকার করছে। বাক্য তো সত্য বাক্য, অর্থাৎ বস্তুগতভাবে সত্য, কোনো মানুষ অমর নয়। যদি অনুমানে আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হয়, তাহলে আমরা যে সিদ্ধান্ত পাব সে আকারগত ও বস্তুগতভাবে উভয়ভাবে সত্য হবে। এখন এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টরা কিছু প্রশ্ন করে, আকারগত ও বস্তুগত সত্যতা। যদি যুক্তি বাক্য অর্থাৎ একটি উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি সংযোজক থাকে, তবে সেটি যুক্তি বাক্য হয়। কিন্তু যদি যুক্তি বাক্য বস্তুগতভাবে সত্য না হয়, অর্থাৎ বাস্তবে যদি তাকে না পাওয়া যায়, তাহলে আকারগতভাবে সত্য হলেও সে সত্য নয়। এখানে অস্বীকৃতি জ্ঞাপক বাক্য, কিন্তু মিথ্যে বাক্য নয়। বস্তুগতভাবে অবশ্যই সে সত্য বাক্য, কারণ কোনো মানুষ অমর হতে পারে না। অমরত্বকে সকল মানুষ সম্পর্কে এখানে অস্বীকার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় জানতে চাইলে তোমরা কমেন্টে লিখে পাঠাও, আমরা সমাধান করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।